পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আসিফ নজরুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। হ্যাঁ, আপনি একদম সত্যি কথাটাই শুনছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছেন। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। শেখ হাসিনাই বৈধ, বরং ডক্টর ইউনূসই অবৈধ। প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে ফিরবে। ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আর একটা কি বলা হচ্ছে, একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন, তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। আমি মনে করছি বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিও। পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। হ্যাঁ, আপনি একদম সত্যি কথাটাই শুনছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পারবেন যে আসিফ নজরুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেক প্ল্যাটফর্মে কিন্তু আসিফ নজরুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না। এটা কি আপনারা জানেন? আসলে ওনাকে না দেখার পিছনে অনেক রিজন আছে ভাই। হ্যাঁ, এটা আগে আপনাকে বুঝতে হবে। প্রথমত আমাদের বাংলাদেশে যে মনে করেন মিডিয়াগুলো আছে, তারা যেভাবে মনে করেন তার পিছনে লাগিয়েছিল। হ্যাঁ, অনেকেই বলতেছিলেন যে আপনি কি আওয়ামী লীগের দালাল নাকি, বা আপনি কি পুনরায় আওয়ামী লীগ কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরতে পারে, বা তাহলে আওয়ামী লীগের যে দলের যে কর্মীরা আছে তারা কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরে আনতে পারে কিনা, আপনি কি সেটা নিয়ে কাজ করতেছেন কিনা, নাকি আপনি দেশের জন্য কাজ করতেছেন। তো এই ধরনের যে একটা সমালোচনা বা আলোচনা, এটা কিন্তু তার পিছনে কিন্তু লেগেই ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মনে করেন বড় কারণ। শুধু এটাই না, হ্যাঁ আরো আছে। এর ভিতরে আপনাদের এই সমন্বয়কদের, এদের ভিতরে ভাই যে পরিমাণ কামড়ি, হ্যাঁ দলের ক্ষমতা নিয়ে, অমুক ক্ষমতা তুমুক ক্ষমতা, এটা না সেটা না, হ্যাঁ এটা নিয়ে যে একটা কামড়ি, এটা কিন্তু আসিফ নজরুল স্যারকে কিন্তু বেশ কিছু কিন্তু মনে করেন মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু তারা করছে যে আপনি কি এর ভিতরে ইনভলভ নাকি, বা এই যে তাদের যে গ্রুপটা যে মনে করেন ভাগাভাগি হইতেছে, এটার ভিতরে কি কোনোভাবে আপনি ইনভলভ কিনা, বা আপনি জেনেও কেন এটার প্রতিবাদ করতেছেন না, বা এই যে একটা কানা ঘুষা বা একটা তার পিছনে যে আসলে লেগে থাকা, এটার জন্যই হচ্ছে তিনি জনগণের কাছে মাপ চেয়ে তিনি মনে করেন আপনার রিজাইন লেটার মনে করেন দিয়ে দিছে। তবে এখন পর্যন্ত আসলে ওইভাবে শোনা যায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বললেন, কি আসলে বেশ ভালো মন্দ, হ্যাঁ এখন পর্যন্ত ওইভাবে সেটা শোনা যায় না। আসিফ নজরুল স্যার যে আসলে রিজাইন লেটারটা দিছে, আমরা আশাবাদী এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটা গ্রহণ করবে না, আর অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনো এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আর একটা কি বলা হচ্ছে, একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন, তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবেন, তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন। আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন। ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন। কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে। এটা অনেকে বুঝছেন, আবার অনেকে বুঝতে পারছেন না। তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে, রাজনৈতিক দলগুলো জুড়ে, বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে, এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয়, যেটা ইজি একটা ওয়ে না। তো যাই হোক, তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ফিলিংসটাতে ভোগে, এটা কিন্তু ভারত বোঝে। আর ভারতের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মানে মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না, মানে তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিকভাবে মুখ্য সূক্ষ্ম মানুষ, প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সই ঢুকাই রাখছে আপনার কি বলা হয় যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেয় করে। এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পর এক যে সকল বক্তব্য দিয়েছে, মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে। এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে। এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন, রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না, তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন। কিন্তু এগুলোও শুভেন্দুদের রাজনীতি, আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন। ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় বসছে, ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিছে নাকি দেয় নাই? দিয়েছে। নরেন্দ্র মোদী, তার সাথে কথা হয়েছে, আপনার বোঝা উচিত। তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে? তারপরেও ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আশার খবর পায়, সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে এক বক্তব্য দিয়েছে, তার এই বক্তব্যে পুরো বাংলাদেশ ভাইরাল, প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে
প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। গতকালকে এক বিক্ষোভ সমাবেশ থেকে তার এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, বলছে যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে। তো তিনি বলছেন যে অচিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন, ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। এখন এটা কি ভারত মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে? আমার ধারণা সে ভবিষ্যৎ দেখছে। বলছে যে বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে, বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। আচ্ছা, এই কাজগুলো কোথায় ঘটছে? এখন শুভেন্দু অধিকারীর একটা কথা আওয়ামী লীগের পক্ষে গেছে, আমাদের অনেক ভাই এটাতে সাপোর্ট দিচ্ছেন, তার বাকি বক্তব্যগুলো শুনছেন? আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে? যা ঘটনা ঘটছে সবগুলো পলিটিক্যাল ইস্যুতে। এরপরেও 2-4-10টা ঘটনা ঘটছে, সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই। আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, জনগণ হিসেবে আমরা কিন্তু সচেতন, সমালোচনা করি, এমনকি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। তবে এই ব্যক্তি কি বলছে? হিন্দুদের মন্দির, দোকান, ঘর বাড়ি এগুলো নাকি বাইসা বাইসা একটা গোষ্ঠী ভেঙে দিচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? মানে এখন পর্যন্ত ভারত অনেক কিছু বোঝেই না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একে অন্যের উপর আমরা নির্ভরশীল, সেটা হতে পারে, কিন্তু ভারত আলু না দিলে, পেঁয়াজ না দিলে বাঙালি না খেয়ে মরবে? এখন পর্যন্ত এই জিনিসটাই বোঝে না। বলছে যে ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। কেন? তোমরা কি মাগনা পাঠাও নাকি কম দামে পাঠাও? টাকা দিয়ে কিনি রে ভাই, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারি, অনলাইন প্রযুক্তির যুগ। তারপর বলছে কি দেখেন, ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। এটাও একটা ডাহামিসা কথা। তবে বিদ্যুৎ সংকটে পড়বে, এটার সংকটটার পিছনে কারা দায়ী? গত 53 বছর এই রাষ্ট্রকে যারা চালাইছে তারা দায়ী। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা সবাই দায়ী। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি, তো তুই আয়, হ্যাঁ, বটু কিন্তু কাজ করে দেবো, গছাত করে দেবো দাদন। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা সম্ভবত রিজভী সাহেবের বক্তব্যটা। তবে রিজভী সাহেবের বক্তব্যের আগে কিন্তু কলকাতা থেকে একটা বক্তব্য ছিল মমতার। এখানে নানান পাল্টা বক্তব্য আছে। বলছে যে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। কোন দেশের? তোমার দেশের না বাংলাদেশের? বাংলাদেশের দায়িত্ব তোমাকে কে দিয়েছে? বলছে এই লড়াই ধর্ম রক্ষার লড়াই, বাংলাদেশে এগুলা চলে না। শুভেন্দু, তোমার দেশে তোমরা এগুলা দিয়া বিজেপির 10.5 বছর ক্ষমতায় রাখছো, জনগণকে বোকা বানাচ্ছ, আর কিছু উগ্রপন্থী মানুষকে তোমাদের দলে ভিড়ানোর সুযোগ পেয়েছো, কিন্তু বাংলাদেশে ধর্ম রক্ষার লড়াই চলে না। আমরা মুসলমানরা যারা আছি, আমরা এসব ব্যাপারে খুবই কনসার্ন। আমাদের মধ্যে একটা গোষ্ঠীর কিছু অংশ মানুষ আছে ধর্ম নিয়ে রাজনীতি করে একটা পেচকি লাগাইতে চায়, বাট বাংলাদেশের মনে হয় জনগণ এগুলার পাত্তা দেয় না, এগুলার মানুষ চিনে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু খুব একটি ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে। দর্শক, ইতিমধ্যেই যারা একদল চাচ্ছে যে নির্বাচনে যাক, আরেকজন চাচ্ছে যে আবারও ক্ষমতায় বসুক, এবং আরেক দল চাচ্ছে যে সংঘর্ষ চলতে থাকুক, অর্থাৎ দ্রুত আবার ক্ষমতায় বসুক, নির্বাচনে বসে। এমনটাই কিন্তু বিভিন্ন রাজনীতি যারা রয়েছে তারা কিন্তু এমনটাই করছে। দর্শক, আপনি কোন দল সাপোর্ট করেন এবং আপনার দল কি এবার নির্বাচনে জয়ী হতে পারবে কিনা সে বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দর্শক, আমার চ্যানেলটি কিন্তু অনেকটাই নতুন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর সবার আগে আপলোড করে থাকি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।